উপস্থিত হয়েছি মিথুন লগ্নর 12টা ঘরে দেবগুরু বৃহস্পতির প্রভাব নিয়ে আলোচনা করার জন্য। মিথুন লগ্নে গুরু দুটো কেন্দ্রের অধিপতি হয়, একটা হচ্ছে ব্যবসার ভাব আর একটা হচ্ছে কর্মের ভাব। মিথুন লগ্নে এই দুটো বিভাগই গুরুর অধীনে, দুটো কেন্দ্রের অধিপতি আর সর্বাধিক শুভ গ্রহ। নমস্কার দর্শক বন্ধুরা, জ্যোতিষ বর্ণনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এখন অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিনীত অনুরোধ এই যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। শুভ গ্রহের রাশি যদি কেন্দ্রতে হয় তাহলে সে শ্রেষ্ঠ প্রভাব দিতে পারে না, তাই দুটো কেন্দ্রের অধিপতি হয়েও আর অত্যন্ত শুভ গ্রহ হয়েও মিথুন লগ্নে দেবগুরু বৃহস্পতির কেন্দ্রাধিপতি দোষ লাগবে। এখানে দেবগুরু সপ্তম ও দশম ঘরের অধিপতি হয়, অর্থাৎ মিথুন লগ্নের ব্যক্তিদের কাজ এমন করা উচিত, রোজগার এমন করা উচিত যা গুরুর দ্বারা প্রভাবিত হয়। কি ধরনের কাজ? তো বাণী সম্বন্ধিত কাজ, পরামর্শ দেবার কাজ, যা কিছু পরামর্শ সম্বন্ধিত কাজ আছে, শিক্ষা সম্বন্ধিত কাজ আছে, তা দেবগুরু করায়। আপনি মিথুন লগ্নের হলে আর দেবগুরু বৃহস্পতি আপনার কুণ্ডলিতে কোনো ভালোভাবে বসলে জীবনে সফলতার শীর্ষে পৌঁছতে গেলে পরামর্শ দেবার কাজ করুন, সফলতা প্রাপ্ত হয়ে যাবে। বাকি অন্য কোনো কাজ করার আবশ্যকতা আপনার আর পড়বে না। মিথুন লগ্ন এক সর্বাধিক শ্রেষ্ঠ লগ্ন। এই লগ্নের ব্যক্তিরা দ্বিস্বাভাবিক হয়ে থাকে। এই লগ্নের ব্যক্তিদের স্বভাব রাজকুমারের মতো হয়। এই লগ্নের ব্যক্তিরা কোনো জিনিসে বেশি দিন আটকে থাকতে পারে না, অনিয়মিত হয়ে পড়ে। এবার জেনে নেওয়া যাক মিথুন লগ্নের 12টা ভাবে দেবগুরু কীরকম প্রভাব দেবে। মিথুন লগ্নের প্রথম ঘরে বসে দেবগুরু বৃহস্পতি কীরকম ফল দেবে। লগ্নে এসে গুরু বসলে কেন্দ্রাধিপতি দোষ লাগবে। কেন্দ্রাধিপতি দোষ একটা সামান্য দোষ, এটা ভাবার কোনো কারণ নেই যে গুরু এই দোষের কারণে প্রভাববিহীন হয়ে যাবে। এরকম ভাবাটা ভুল হবে। এবার জানা যাক যে কেন্দ্রাধিপতি দোষ কিভাবে সমাপ্ত হয়। ত্রিকোণের অধিপতি অর্থাৎ পঞ্চম ও নবম ঘরের অধিপতি যদি গুরুর সাথে বসে যায়, অর্থাৎ লগ্নতেই ত্রিকোণের অধিপতির সাথে যদি গুরু বসে যায়, তাহলে কেন্দ্রাধিপতি দোষ সমাপ্ত হবে। আবার যদি বুধ কেন্দ্রতেই বসে তাহলেও অনেকাংশে কেন্দ্রাধিপতি দোষ সমাপ্ত হবে। কেন্দ্রাধিপতি দোষ থেকে ভয় পাওয়ার কিছু নেই। এবার লগ্নতে গুরু বসলে সপ্তমেশ ও কর্মেশ অর্থাৎ ব্যাপারেশ ও কর্মেশের সম্বন্ধ লগ্নের সাথে হচ্ছে, ফলে নিশ্চিত এরকম জাতক উচ্চমানের ব্যবসায়ী বা বণিক প্রবৃত্তির হবে, বুদ্ধিমান হবে। কারণ ব্যবসা ও কার্য দুজনেরই মালিক এসে লগ্নে বসেছে, তাহলে সোজা ব্যাপার যে এরকম জাতক ব্যবসায়ী হবে। কিন্তু ব্যবসা কি ধরনের করবে? তো আগে যেটা বললাম যে বাণী সম্বন্ধিত, জ্ঞান সম্বন্ধিত, পরামর্শ দেওয়া সম্বন্ধিত, তাহলে নিশ্চিত সফলতা প্রাপ্ত করবে। যদি কুণ্ডলিতে সূর্য বলাবলের সাথে থাকে তাহলে এরকম জাতকের রাজনীতির পরামর্শ দেওয়া শ্রেয় হবে। কোনো বড় ধরনের নেতা, মন্ত্রী, আধিকারিক এদের পরামর্শদাতার কাজ করলে সফলতা জীবনে প্রাপ্ত হবে। এবার এখানে লগ্নগত গুরু, যেটা আগে বললাম কেন্দ্রাধিপতি দোষে গ্রসিত, কিন্তু এই গুরু যদি চন্দ্রমার সাথে হয়, এই গুরু যদি মঙ্গলের সাথে হয়, যদি এই গুরু সূর্যের সাথে হয়, তাহলে আপনাকে সর্বাধিক শ্রেষ্ঠ লাভ প্রদান করবে। জন্মকুণ্ডলিতে যে দোষ হয় আর যদি কোনো রাজযোগ জাগ্রত হয় তাহলে দোষ আপনা আপনি শান্ত হয়ে যায় আর রাজযোগের প্রভাব প্রাপ্ত হতে শুরু করে। তাই দোষ থেকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। লগ্নগত গুরু যদি বুধের সাথে তৎকালিক মিত্রতায় হয় তাহলে এই গুরু থেকে শ্রেষ্ঠ লাভ আপনি প্রাপ্ত করবেন, কারণ লগ্নে গুরু দিকবলী হবে। গুরুর অংশবল একবার দেখে নিতে হবে। মিথুন রাশি বিষম রাশি, 0 থেকে 6 অংশ অবধি বালক অবস্থায় হবে। 6 অংশ করে বাড়িয়ে সেই ক্রমানুসারে কুমার, যুবক, বৃদ্ধ ও মৃত অবস্থায় হবে। তাই এখানে অংশবল ঠিক থাকলে রেজাল্ট ভালো পাবেন। এখানে বসা গুরুর পঞ্চম দৃষ্টি পঞ্চম ঘরে পড়বে,
যা মিত্রদৃষ্টি নয়। কিন্তু পঞ্চম ঘরে গুরু অতি বিশিষ্ট কারক হয়। সপ্তম দৃষ্টি পড়বে সপ্তম ঘরে, যা নিজেরই রাশি, আর নবম দৃষ্টি পড়বে নবম ঘরে বা ভাগ্য ঘরে। এখানে গুরু অতি বিশিষ্ট কারক হয়। এবার যদি কুণ্ডলিতে গুরু অস্ত হয় বা মৃত হয়, তাহলে প্রভাব দৃষ্টির ক্ষেত্রে না পাওয়ার মতোই হবে। অর্থাৎ দৃষ্টির ক্ষেত্রে প্রভাব একদমই পাওয়া যাবে না গুরু মৃত বা অস্ত হয়ে গেলে। কিন্তু লগ্নের প্রভাব আপনাকে দেবে, আপনার ব্যক্তিত্বকে আকর্ষণীয় করবে। এবার বলি বক্রী অবস্থা নিয়ে। এখানে গুরু বক্রী হয়ে গেলে রেজাল্ট একটু কম পাবেন, শ্রেষ্ঠ লাভ পাবেন না। আর সেই অবস্থায় আপনি আপনার দাম্পত্য জীবনে কখনো কখনো সন্তান সুখে, জ্ঞানের সুখে কমতি, আর তার সাথে ভাগ্যের সহযোগিতা পাবেন না। গুরু যদি বক্রী না হয়, অস্ত বা মৃত না হয়, আর বুধের সাথে যদি তৎকালিক মিত্রতায় হয়ে যায়, বা গুরুর সাথে যদি চন্দ্রমা বা মঙ্গলের সম্বন্ধ হয়ে যায়, তাহলে আপনাকে শ্রেষ্ঠ লাভ প্রদান করবে। মিথুন লগ্নের দ্বিতীয় ঘরে বসে গুরু কিরকম ফল দেবে? ধনভাবে এসে গুরু বসলে উচ্চ রাশিতে বসবে। এখানে বসে গুরুর পঞ্চম দৃষ্টি পড়বে কুণ্ডলীর ষষ্ঠ ঘরে, সপ্তম দৃষ্টি পড়বে অষ্টম ঘরে, আর নবম দৃষ্টি পড়বে দশম ঘরে, অর্থাৎ নিজের রাশিতেই। উচ্চ রাশিতে বসেছে, আর এটা হচ্ছে সাম রাশি, তাই 0 থেকে 6 অংশ অবধি মৃত অবস্থায় হবে, আর 6 থেকে 12 অংশ অবধি বৃদ্ধ অবস্থায় হবে, অর্থাৎ উল্টো হবে। গুরু কত অংশে আছে আপনার কুণ্ডলিতে একবার দেখে নিতে হবে, আর কি অবস্থায় রয়েছে। অস্ত বা মৃত হয়ে গেলে গুরুর দৃষ্টির প্রভাবের ফলাফল না পাওয়ার মতোই হবে। বালক ও বৃদ্ধ অবস্থাতে দৃষ্টি প্রভাব আনুমানিক 30% পাওয়া যাবে। যুবক অবস্থাতে সর্বাধিক শ্রেষ্ঠ ফল দেবে। উচ্চ রাশিতে বসে ষষ্ঠ ঘরে, যা মিত্র দৃষ্টি দিয়ে রোগ, ঋণ, শত্রু এই তিনটে থেকেই আপনাকে রক্ষা করবে। সপ্তম দৃষ্টি অষ্টম ঘরে দেবে, যা নিজ দৃষ্টি, কিন্তু উচ্চ ঘরে বসে নিজ দৃষ্টি দেওয়া সত্ত্বেও আয়ুর ক্ষতি করবে না, কিন্তু পেটজনিত সমস্যা দিতে পারে। প্রত্যেকটা গ্রহের একটা নিজের বিভাগ প্রাপ্ত থাকে, আর সেই সম্বন্ধিত কষ্ট প্রদান করে। গ্রহ যখনই কোনো কষ্ট দেয়, তো শুরুটা ওখান থেকেই করে। যেমন সূর্যের জন্য চোখ বা নেত্র সম্বন্ধিত, তাপ সম্বন্ধিত, মাথা সম্বন্ধিত বিভাগ প্রাপ্ত থাকে, তো শুরুটা এখান থেকেই করে। বলার অর্থ হচ্ছে, প্রথমে রোগটা এই সম্বন্ধিত হয়, তারপর গিয়ে শরীরে বৃহৎ আকারে দেখা দেয়। সেই রকমই গুরু শুরুটা পেট থেকে করবে। সেখানে কিছু না কিছু সমস্যা প্রথমে দেবে, আর সেখান থেকেই রোগের সূত্রপাত হবে। এখানে উচ্চ রাশিতে বসেছে, অংশবল যদি ঠিক থাকে আর মৃত বা অস্ত অবস্থায় যদি না থাকে, তাহলে আপনি গুরুর শ্রেষ্ঠ লাভ প্রাপ্ত করবেন। নবম দৃষ্টি নিজেরই ঘর, কর্মস্থানে দেবে, ফলে কার্যক্ষেত্রে শ্রেষ্ঠ লাভ। জাতকের কাছে পৈতৃক সম্পত্তি, ধন সম্পত্তি এগুলোর কখনোই কমতি হবে না। আয়ুর বৃদ্ধি ঘটাবে। কার্যক্ষেত্রে কখনো কখনো আপ ডাউন পরিস্থিতি তৈরি হবে। লাগাতার একই রকম কাজের গতি হয়তো আপনার কাছে হলো না, কিন্তু কাজ আপনি পেতে থাকবেন। কাজকে নিয়ে আপনার ভয়ের কোনো কারণ নেই, আর রোগ, ঋণ, শত্রু থেকেও ভয়ের কোনো কারণ নেই। মিথুন লগ্ন বা রাশির তৃতীয় ঘরে বসে গুরু কিরকম ফল দেবে? এখানে এসে গুরু বসলে দেখা যাবে যে কর্মেশের সম্বন্ধ পরাক্রমের সাথে, ব্যাপারেশের সম্বন্ধ পরাক্রমের সাথে হওয়াতে অত্যন্ত শ্রেষ্ঠ স্থিতি উৎপন্ন হবে। আপনি যদি মিথুন লগ্নের হন, আর পরাক্রমের ঘরে যদি দেবগুরু বৃহস্পতি আপনার কুণ্ডলিতে বসে, তাহলে নিঃসন্দেহে আপনাকে শ্রেষ্ঠ লাভ দেবে, এ কথা বলা যেতে পারে। কারণ কর্ম ও ব্যবসা দুজনেরই সম্বন্ধ পরাক্রমের সাথে হচ্ছে। এখানে গুরু সূর্যের রাশিতে বসেছে, অগ্নিতত্ত্বের রাশিতে এসে বসেছে, যদিও গুরু আকাশ তত্ত্বের, যা সবেতে বিদ্যমান। পরাক্রমের ঘরে বসলে শ্রেষ্ঠ লাভ দেবে, এই কারণে যে শুভ গ্রহ দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম, নবম ও একাদশে শ্রেষ্ঠ লাভ দেয়। এখানে গুরু বসে যদি বক্রী হয়ে যায়, তাহলে রেজাল্টে কিছুটা কমতি আসবে। তারপরেও রেজাল্ট ঠিকঠাক পাবেন, এতে ঘাবড়াবার কিছু নেই। অংশ একবার দেখে নিতে হবে। বিষম রাশি এটা, তাই 0 থেকে 6 অংশ অবধি বালক অবস্থায় থাকবে, সেই ক্রমে আগে এগোবে।
এখানে বসে যদি অস্ত বা মৃত হয়ে যায় তাহলে দৃষ্টি প্রভাবের ফল পাওয়া যাবে না। অস্ত বা মৃত না হলে ভালো রেজাল্ট পাবেন। গুরু এখানে পরাক্রম ঘরে মিত্র রাশিতে বসেছে, তাই কেন্দ্রাধিপতি দোষ এখানে লাগু হবে না। এখানে বসে জাতককে পরাক্রমী বানাবে, ছোট ভাই বোনের লাভ প্রদান করবে। দেবগুরু যে সমস্ত জিনিসের কারক, বলাবলের সাথে হলে সেই সমস্ত জিনিস থেকে আপনাকে সম্পূর্ণ লাভ প্রদান করবে। গুরু সন্তান, জ্ঞান, অচল সম্পত্তি, ধন এসবের কারক হওয়া ছাড়াও বৃদ্ধির কারক হয়। তাই পরাক্রমের দ্বারা আপনার জীবনে বৃদ্ধি ঘটতে থাকবে। এখানে বসা গুরুর পঞ্চম দৃষ্টি পড়বে সপ্তম ঘরে বা দাম্পত্যর ঘরে, যা গুরুর নিজেরই রাশি। ফলে দাম্পত্য জীবন অত্যন্ত শ্রেষ্ঠ হবে। পত্নীর স্বভাব কিছুটা স্ব-অভিমানী ও অহংকারী হবে, পতিব্রতা হবে। এরকম স্ত্রী স্বামীর জন্য সবকিছু করতে পারে। এখানে গুরুর দৃষ্টি পড়া আপনার জন্য অত্যন্ত লাভকারী সিদ্ধ হবে। দাম্পত্য জীবনের জন্য লাভকারী সিদ্ধ হবে ও ব্যবসার জন্য লাভকারী সিদ্ধ হবে। গুরুর সপ্তম দৃষ্টি নবম ঘর বা ভাগ্যভাবে পড়বে, ফলে ভাগ্যর সম্পূর্ণ লাভ আপনাকে প্রদান করবে। পরাক্রমের দ্বারা ভাগ্যর সম্পূর্ণ লাভ আপনি প্রাপ্ত করবেন। গুরুর নবম দৃষ্টি একাদশ ঘরে বা লাভ ঘরে পড়বে, যা মিত্র দৃষ্টি। ফলে লাভের ক্ষেত্রে জীবনে কখনো কমতি হবে না। অর্থ আগমন যেন তেন প্রকারে হতে থাকবে। নিজের বিবেকের দ্বারা, বুদ্ধির দ্বারা ধন আপনি অর্জন করবেন। মিথুন লগ্নের চতুর্থ ঘরে বসে গুরু কিরকম ফল দেবে? এখানে সুখের ঘরে এসে গুরু বসলে কেন্দ্রাধিপতি দোষ হবে। দুটো কেন্দ্রের অধিপতি এসে কেন্দ্রতে বসেছে, তো কেন্দ্রাধিপতি দোষের স্থিতি বানাবে। এখানে বসে গুরু পঞ্চম দৃষ্টি অষ্টম ঘরে, সপ্তম দৃষ্টি দশম ঘরে ও নবম দৃষ্টি দ্বাদশ ঘরে দেবে। গুরু এখানে কি অবস্থায় বসেছে সেটা দেখে নিতে হবে। এখানে চতুর্থ ঘর বুধের রাশি, তাই দেখে নিতে হবে যে বুধের সাথে তৎকালিক মিত্রতা হচ্ছে কিনা। তৎকালিক মিত্রতায় হলে ভালো। কন্যা রাশি হচ্ছে সাম রাশি, তাই এখানে 0 থেকে 6 অংশ অবধি মৃত অবস্থায় হবে। সেই ক্রমানুসারে দেখে নিতে হবে অংশবল। গুরু যদি এখানে অস্ত বা মৃত হয়ে যায় তাহলে দৃষ্টি সম্বন্ধিত লাভ পাওয়া যাবে না। এখানে বসে গুরু ভাবনাশ করবে না, তাই এখানে বসে জমি বাড়ি গাড়ির সুখ প্রদান করবে। যদি তৎকালিক শত্রুতায় এসে যায় বা বক্রি হয়ে যায় তাহলে নিশ্চিত রেজাল্ট শ্রেষ্ঠ পাওয়া যাবে না। সেই ক্ষেত্রে অষ্টম ঘরে দৃষ্টির ফলে স্বাস্থ্যতে সমস্যা, দশম ঘরের দৃষ্টিতে কার্যক্ষেত্রে আপডাউন স্থিতি। এখানে নিজের ঘরকে দৃষ্টি দেওয়া সত্ত্বেও কার্যক্ষেত্রে কিছু সমস্যা দেখা দেবে। আপনি একটা কাজে বেশি দিন টিকতে পারবেন না। কিছুদিন কাজ করার পর এমন স্থিতি উৎপন্ন হবে যে আপনি কাজ ছেড়ে দিলেন বা কাজ আপনাকে ছেড়ে দিল, অর্থাৎ কাজকে ছাড়তেই হলো। নবম দৃষ্টি ব্যয়ের ঘরে, ফলে ব্যয়ের আধিক্য জীবনকালে লেগেই থাকবে। গৃহে কলহের স্থিতি, বিশেষ করে আপনার নিজের কারণে ঘরে কলহের স্থিতি উৎপন্ন হবে। তাই গুরুর এখানে অংশবলটা অবশ্যই দেখতে হবে। যদি আপনার কুণ্ডলিতে গুরু বালক অবস্থায় হয় তাহলে মায়ের সুখ ও জমি বাড়ি গাড়ির সুখ সামান্য অবস্থায় প্রাপ্ত হবে, খুব বৃহৎ আকারে পাওয়া যাবে না। সামান্য অবস্থায় সুখ প্রদান করলেও দৃষ্টি সম্বন্ধিত সুখ একেবারে না পাওয়ার মতো হবে। অস্ত ও মৃত হলে দুটি সম্বন্ধিত কোনো সুখ পাওয়া যাবে না। অস্ত নিয়ে বলতে গেলে সূর্যের প্রকাশে যে গ্রহ আসে সে অস্ত হয়ে যায়, এবং সোজা কথায় বলতে চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো স্থিতি হয়। সূর্যের তেজ এতটাই যে সামনে আশেপাশের জিনিস দৃষ্টিগোচরই হয় না, কিন্তু যে জায়গায় আছে সেখানে সামান্য প্রভাব তো দেবে, কিন্তু বাকি জায়গায় গ্রহের প্রভাব পৌঁছতে পারে না। সেই কারণে তাকে অস্ত বলা হয়। কিন্তু তার অর্থ এই নয় যে সেই জায়গার প্রভাব থাকবে না। সেখানে সে কখনোই প্রভাববিহীন হয়ে পড়বে না। যেখানে আছে সেখানে প্রভাবশালী হবে, কিন্তু দৃষ্টি থাকে না। তাই অস্ত বা মৃত হয়ে গেলে দৃষ্টির ফল পাওয়া যায় না। তো এখানে বসে গুরুর দৃষ্টি অষ্টম ঘরে, যেটা আগে বললাম, পীড়িত হয়ে স্বাস্থ্য খারাপ করবে, লাভ কিছু পাওয়া যাবে না, কলহের স্থিতি বানাবে। দশম ঘরে দৃষ্টি, ফলে কার্যক্ষেত্রে আপডাউন পরিস্থিতি, আর ব্যয়ের ক্ষেত্রে দেখনদারিতে, ফ্যাশনে, ঐশ্বর্যতে এমন এমন জিনিসে ব্যয় করবে যে ধন সঞ্চয় স্থিতি তৈরি হবে না।
মিথুন লগ্নের পঞ্চম ঘরে বসে গুরু কিরকম ফল দেবে। এখানে এসে গুরু বসলে এখানে কেন্দ্রাধিপতি দোষ লাগবে না, এখানে কেন্দ্র ত্রিকোণ রাজযোগ নির্মাণ হবে। পঞ্চম ঘরে গুরু অতি বিশিষ্ট কারক হয়। এখানে বসে যদি শুক্রর সাথে তৎকালিক মিত্রতায় এসে যায় তাহলে জাতককে সন্তান সুখ, জ্ঞান সুখ, সন্তানের থেকে সুখ সবকিছু প্রদান করবে। আর বক্রি হয়ে গেলে রেজাল্ট একদম কমজোর হয়ে যাবে, অস্ত ও মৃত অবস্থাতেও রেজাল্ট কমজোর হয়ে যাবে। এখানে পঞ্চম ঘর তুলা রাশির, তুলা রাশি বিষম রাশি, 0 থেকে 6 অংশ অবধি বালক অবস্থায় থাকবে। কত অংশে রয়েছে একবার দেখে নিতে হবে। এখানে বসে গুরুর সম্বন্ধ যদি চন্দ্রমার সাথে হয়ে যায় বা মঙ্গলের সাথে সম্বন্ধ হয়ে যায়, মঙ্গলকে এই লগ্নে কারক মানা হয় না, কিন্তু এরপরেও মঙ্গলের সাথে যদি সম্বন্ধ তৈরি হয় তাহলে আপনাকে জ্ঞান ও সন্তানের সুখে ও সন্তানকে আগে বাড়ানোর কাজ অবশ্যই করবে। আর এখানে একটা ব্যাপার নজর করার মতো আছে যে এখানে গুরু ভাবনাশ করে। এখানে অনেকগুলো সূত্র লাগু হচ্ছে, যেমন কেন্দ্রাধিপতি দোষ, যেহেতু ত্রিকোণে এসে বসেছে তাই এই দোষ কার্যকরী হবে না। দ্বিতীয় হচ্ছে কেন্দ্র ত্রিকোণ যোগ নির্মাণ হচ্ছে। তৃতীয় হচ্ছে এখানে গুরু ভাবনাশ করে। এবার ভাবনাশ কি অবস্থাতে হবে? যদি তৎকালিক শত্রুতায় হয় শুক্রর সাথে, যদি বক্রি হয়ে যায় তাহলে সেই অবস্থায় সন্তান সুখে কমতি করে দেবে, খুবই কম করবে। প্রথমে তো সন্তান হওয়াতে সমস্যা, আর এরপর সন্তান হলেও সন্তানের সাথে মতভেদের স্থিতি তৈরি করবে। এখানে বসে গুরুর পঞ্চম দৃষ্টি পড়বে নবম ঘর বা ভাগ্যর ঘরে, ফলে ভাগ্যর সম্পূর্ণ লাভ আপনি পাবেন। জাতককে উচ্চমানের বিদ্বান জ্ঞানবান বানাবে। একটা কথা জানিয়ে রাখি যে কোনো লগ্নে যদি গুরুর সম্বন্ধ লগ্ন পঞ্চম ও ভাগ্যভাবের সাথে হয়, অর্থাৎ ত্রিকোণের সাথে সম্বন্ধ হয়, তাহলে একটা জিনিস মেনে চলুন যে কুণ্ডলিতে যত বড় দুর্যোগই থাকুক না কেন আপনি অবশ্যই ভাগ্যবান হবেন। গুরুর কাছে যদি অংশবল থাকে, যদি গুরু অস্ত বা মৃত না হয়, আর গুরু যদি লগ্নে বা পঞ্চমে বা নবম ঘরে বসে, তাহলে আপনার কুণ্ডলিতে যত বড় দুর্যোগই থাকুক না কেন ভয় পাওয়ার কিছু নেই। কেউ আপনাকে যা কিছু বলুক, আমার এই কথাটা মনে রাখবেন যে আপনি অবশ্যই ভাগ্যবান। সময় হয়তো এই মুহূর্তে আপনার সাথ দিচ্ছে না, আপনি সমস্যায় আছেন, কিন্তু এই গুরু আপনার সাথ দেবে, দেরিতে হলেও দেবে। আপনাকে সমস্যা থেকে বের করবে, তাতে দেরি হলেও বের অবশ্যই করবে। এখানে বসে ভাগ্যর ঘরকে দেখবে তো ভাগ্যর বৃদ্ধি করবে। সপ্তম দৃষ্টিতে একাদশ ঘর বা লাভ ঘরকে দেখবে, ফলে লাভে বৃদ্ধি করবে। আর নবম দৃষ্টিতে লগ্ন বা আপনার ব্যক্তিত্বকে দেখবে, ফলে আপনাকে ব্যক্তিত্ববান বানাবে, আপনার মধ্যে গাম্ভীর্য এনে দেবে। আপনার স্বভাব এমন হবে যে আপনি যার সাথেই যুক্ত হবেন সে আপনার উপর আকর্ষিত হবে। মিথুন লগ্নের ষষ্ঠ ঘরে বসে গুরু কিরকম ফল দেবে। এখানে রোগ ঋণ শত্রুর ঘরে এসে গুরু বসলে মিত্র রাশিতে বসবে। এখানে বসে গুরু কি ক্ষতি করবে? নিশ্চয়ই কর্ম ও দাম্পত্যর অধিপতি এসে ষষ্ঠ ঘরে বসেছে, ফলে দাম্পত্য জীবনে কলহ উদাসীনতার স্থিতি উৎপন্ন হতে পারে। কুণ্ডলী মিলিয়ে বিবাহ করা উচিত। আপনি ব্যবসার জন্য, কর্মের জন্য ঋণ নিতে পারেন, এতে আপনার কোনো সমস্যা হবে না। আপনার যদি শত্রু থাকে তাহলে ঘাবড়াবার কিছু নেই, শত্রু আপনার কিছু করতে পারবে না, কিন্তু আপনি কখনো কাউকে ঋণ দেবেন না। ষষ্ঠ ঘর এখানে মঙ্গলের রাশি, ঋণ দিলে তা নিশ্চিত যে বরবাদ হয়ে যাবে, তাই ঋণ না দেওয়াই শ্রেয়। কিন্তু ঋণ নিয়ে আপনি সফলতা পেতে পারেন, ক্ষতির কোনো সম্ভাবনা নেই। গুরুর অংশ একবার দেখে নিন, এটা সাম রাশি, ফলে 0 থেকে 6 অংশ অবধি মৃত অবস্থায় হবে। মৃত হলে অস্ত হলে দৃষ্টি প্রভাব পাওয়া যাবে না, কিন্তু ষষ্ঠ ঘরের প্রভাব আপনি অবশ্যই পাবেন। বক্রি হয়ে গেলে প্রভাব কিছুটা কমজোর হয়ে যাবে, কিন্তু তারপরেও রেজাল্ট আপনি কিছুটা পাবেন। এখানে বসা গুরুর পঞ্চম দৃষ্টি দশম ঘরে পড়বে। এখানে কর্মের ঘরে অর্থাৎ নিজেরই ঘরে দৃষ্টি দেবে। আগে যেটা বললাম যে ঋণ নিয়েও আপনি আপনার কাজ যদি করতে চান বা ব্যবসা বাড়াতে চান তো নিশ্চিন্তে করতে পারেন, তাতে আপনার শ্রীবৃদ্ধি হবে। এখানে বসে সপ্তম দৃষ্টি দ্বাদশ ঘর
বা ব্যয়ের ঘরে পড়বে। তো ব্যয় কীরকম হবে? এটা শুক্রের রাশি, দ্বাদশ ঘর খরচের ভাব। আর এখানে যে রাশি হবে আপনি সেই রাশি অনুযায়ী ব্যয় করবেন। এখানে শুক্রর বৃষ রাশি, তাই আপনি এখানে খরচা করলে আপনার মেহনত খরচা করবেন, নিজের পরিশ্রম খরচ করবেন। কখনো কখনো খরচের স্থিতি এরকম বেড়ে যায় যে জাতক বিনা কাজেই পরিশ্রম খরচ করতে শুরু করে, কিছু না কিছু কাজ করতেই থাকে, না হলে জাতক শান্তি পায় না। যদিও গুরু দৃষ্টি এই কাজটাকেই সামঞ্জস্য করবে, গুরু রক্ষা করবে, বিনা মতলবের পরিশ্রম থেকে আপনাকে বাঁচাবে। এখান থেকে গুরুর নবম দৃষ্টি পড়বে দ্বিতীয় ঘর বা ধন ভাবে, যা গুরুর উচ্চ দৃষ্টি। ফলে নিশ্চিত আপনি মেহনতের দ্বারা, পরিশ্রমের দ্বারা, কর্মের দ্বারা, লাগাতার কর্মের দ্বারা ধন সঞ্চয় করবেন। আপনার কাছে বড় মাত্রায় ধন সঞ্চয় হবে। মিথুন লগ্নের সপ্তম ঘরে বসে গুরু কীরকম ফল দেবে? এখানে এসে গুরু বসলে কেন্দ্রাধিপতি দোষ নয়, বরং হংস নামে মহাপুরুষ রাজযোগ নির্মাণ করবে। তাই এটা মনে রাখবেন যে এখানে কেন্দ্রাধিপতি দোষ হবে না। হংসযোগ নির্মাণ করে দেবগুরু বৃহস্পতি শ্রেষ্ঠ লাভ প্রদান করবে। এই লগ্নে গুরু সর্বদা কারক না হওয়া সত্ত্বেও, দুটো কেন্দ্রর অধিপতি হওয়া সত্ত্বেও নিজের ঘরে বসেছে, আর এখানে বসে ভাবনাশও করবে না। এখানে গুরু বসলে কোনো ভাবনাশ হবে না। দাম্পত্য জীবন আপনার সুখের হবে। হতে পারে বিবাহ দেরিতে হলো, কিন্তু বিবাহিত জীবন সুখের হবে। কিন্তু যদি এই ঘরে কোনো পাপ গ্রহের দৃষ্টি পড়ে যায়, যেমন শনি, রাহু বা কেতুর দৃষ্টি যদি পড়ে যায়, তাহলে সমস্যা হবে। এখানে বসে গুরু যদি বক্রী হয়ে যায়, তাহলে হতে পারে আপনার দাম্পত্য জীবন খারাপ হলো, না হলে দাম্পত্য জীবন খারাপ হবে না। এখানে গুরুর সাথে যদি সূর্য বসে যায়, তাহলে পরাক্রমের সূর্য সাথে বসে হংস ও শিক্ষক যোগ নির্মাণ করবে। জাতক উচ্চমানের বিদ্বান ও বুদ্ধিমান হবে, কিন্তু এটা নিশ্চিত যে সেক্ষেত্রে গুরুর দৃষ্টি প্রভাব কাজ করবে না। কিন্তু জাতক এতটাই বিবেকবান হবে যে সে যে কোনো ক্ষেত্রে নিজের উন্নতির রাস্তা নিজেই বানিয়ে নেবে, অর্থাৎ এই জ্যোতি লাভকারী সিদ্ধ হবে। কত অংশে আছে একবার দেখে নিতে হবে। এটা বিষম রাশি, 0 থেকে 6 অংশ অবধি বালক অবস্থায় হবে। সেই হিসেবে ক্রমানুসারে অংশবল বাড়বে। এখানে বসে গুরুর পঞ্চম দৃষ্টি একাদশ ঘর বা লাভ ঘরে পড়বে, সপ্তম দৃষ্টি লগ্নে বা আপনার ব্যক্তিত্বে পড়বে, আর নবম দৃষ্টি তৃতীয় ঘর বা পরাক্রমের ঘরে পড়বে। ফলে লাভের কমতি জীবনকালে কখনো হতে দেবে না। আপনার ব্যক্তিত্বকে আকর্ষণীয় বানাবে, আর আপনার পরাক্রম জবরদস্ত হবে। এখানে বসা গুরুর সাথে যদি চন্দ্রমার সম্বন্ধ হয়ে যায়, গজকেশরী যোগ যদি নির্মাণ হয়ে যায়, চন্দ্রমার সাথে যদি চতুর্থ ও দশমের সম্বন্ধ হয়, বা সপ্তমের দৃষ্টি সম্বন্ধ হয়ে যায়, বা সাথে বসে যায়, তাহলে রেজাল্ট জবরদস্ত হবে। মিথুন লগ্নের অষ্টম ঘরে বসে গুরু কিরকম ফল দেবে? দুটো কেন্দ্রের অধিপতি হয়ে অষ্টমে এসে বসলে গুরু নীচ রাশিতে বসবে, ও এখানে বসলে কমজোর ঘরে বসবে। যদিও অষ্টম ঘরে গ্রহদের নীচভঙ্গ হয়ে যায়, গ্রহর নীচত্ব অষ্টমস্ত হলে ভঙ্গ মানা হয়, কিন্তু এরপরেও এটাকে কমজোর বলা হবে। রেজাল্টে কমতি আসবে। আর দুটো কেন্দ্রের অধিপতি হয়ে অষ্টম ঘরে বসেছে, তো নিশ্চিত এটা কমজোর স্থিতি হবে এবং এটাকে কেন্দ্রাধিপতি দোষের স্থিতি উৎপন্ন করবে, যার ফলে রেজাল্ট কমজোর হবে। এখানে গুরু নীচ রাশিতে বসেছে, তাই ধর্মের সাথে যুক্ত হন। যদি আপনি দেবগুরু শ্রেষ্ঠ লাভ নিতে চান, ধন সঞ্চয় করতে চান, জমি বাড়ি গাড়ির সুখ নিতে চান, তাহলে অবশ্যই ধর্মের সাথে যুক্ত থাকার চেষ্টা করুন। ধর্ম করুন, অত্যধিক ধর্ম করুন। কারণ কখনো কখনো আপনি ধর্মের ব্যাপারে শুধুমাত্র তার্কিক হয়ে থেকে যান, কুতর্ক করতে শুরু করেন। এগুলো থেকে বাঁচুন। ধর্মের সাথে যুক্ত হন আর গুরুর শ্রেষ্ঠতম লাভ প্রাপ্ত করুন। আপনার জীবনযাত্রা একদম সাধারণ হওয়া উচিত। আপনার জীবন সন্ন্যাসীর মতো হওয়া উচিত, যেখানে ভোজন একদম সাদামাটা, যার কারণে পেটের রোগ আপনার হবে না। এখানে বসে পঞ্চম দৃষ্টি দেবে দ্বাদশ ঘর বা ব্যয়ের ঘরে। এখানে বসে গুরু যদি বক্রী হয়ে যায়, তাহলে অত্যন্ত শ্রেষ্ঠ লাভ প্রাপ্ত হবে। এখানে নীচ রাশিতে যদি বক্রী হয়ে যায়, তাহলে বক্র অবস্থায় আপনি এর শ্রেষ্ঠ লাভ পাবেন।
ক্ষতি হবে না। ব্যয়ের ঘরে দৃষ্টির ফলে দেখতে হবে যে খরচ আপনি কোথায় করেন। বাজে ও বেকার জায়গায় খরচ না করাই শ্রেয়। সপ্তম দৃষ্টি পড়বে দ্বিতীয় ঘর বা ধন ভাবে, ফলে ধন সঞ্চয় করাবে। বক্রী হলে জবরদস্ত ধন সঞ্চয় করাবে। নবম দৃষ্টি পড়বে চতুর্থ ঘরে, ফলে জমি বাড়ি গাড়ির সুখ প্রদান করবে। আর যদি গুরু অস্ত বা মৃত হয়ে যায়, তাহলে দৃষ্টি প্রভাব অর্থাৎ দ্বাদশ, দ্বিতীয় ও চতুর্থ ঘরে দৃষ্টি লাভ না পাওয়ার মতোই হবে। কিন্তু অষ্টম ঘরের প্রভাব অবশ্যই পাবেন। অষ্টম ঘরে এখানে মকর রাশি, যা সাম রাশি, তাই 0 থেকে 6 অংশ অবধি মৃত অবস্থায় হবে। 6 থেকে 12 অংশ অবধি বৃদ্ধ অবস্থায় হবে। এখানে বসে আধ্যাত্মিক জ্ঞান, গুপ্তবিদ্যা, গুপ্ত রহস্য এগুলো খুব সহজেই আপনি রপ্ত করতে পারবেন, তার ক্ষমতা প্রদান করবে। এটা ভূমিতত্ত্বের রাশি। এরকম জাতক সচরাচর খোঁজি প্রবৃত্তির হয়। কোনো কিছুকে জানার প্রবল আগ্রহ থাকে এদের মধ্যে, যা খুবই ভালো। মিথুন লগ্নের নবম ঘরে বসে গুরু কিরকম ফল দেবে? দুটো কেন্দ্রের অধিপতি এসে এখানে বসলে, কর্মেশ এসে ভাগ্যস্থানে বসলে, সপ্তমেশ এসে ভাগ্যভাবে বসলে, বিবাহের পরে ভাগ্য উদয় আপনার মানা হবে। এখানে কোনো কেন্দ্রাধিপতি দোষ লাগু হবে না, কারণ গুরু এখানে অতি বিশিষ্ট কারক হয়। সবথেকে বড় কারক গুরু এইভাবে হয়। আপনার কুণ্ডলিতে গুরু যদি এখানে বসে, যেটা আগে বলেছিলাম যে যত বড় দুর্যোগই হোক আপনার কুণ্ডলিতে, তারপরেও আপনি অতি ভাগ্যবান। আর এখানে সপ্তম ভাবের অধিপতি এসে ভাগ্যভাবে বসেছে, তাই বিবাহের পর আপনার ভাগ্য উদয় হবে। তাই জীবন সঙ্গিনীর সম্মান করুন, জীবন সঙ্গিনীর কথা শুনুন, জীবন সঙ্গিনীকে সাথে নিয়ে চলুন, ভাগ্য আপনার সাথ দিতে থাকবে। খেয়াল করবেন, যেদিন জীবন সঙ্গিনীর সাথে ঝগড়া করে বেরোবেন, সেদিন আপনার কাজ পণ্ড হবে। তাই এখানে বসে গুরু আপনার ভাগ্যর সাথ অবশ্যই দেবে। এখানে শনির রাশিতে বসেছে, তাই তৎকালিক মিত্রতা হয়ে গেলে ভালো। গুরু ও শনির সম্বন্ধ না মিত্র না শত্রুর, সাম হয়। এখানে বসে গুরু কেন্দ্র ত্রিকোণ রাজযোগ নির্মাণ করছে। গুরু কত অংশে আছে সেটা একবার দেখে নিতে হবে। এটা বিষম রাশি, তাই 0 থেকে 6 অংশ অবধি বালক অবস্থায় হবে। অস্ত ও মৃত হয়ে গেলে রেজাল্ট সামান্য কমজোর হবে। যদি আপনার কুণ্ডলিতে অংশবল 14-15 হয়, তাহলে আপনার কুণ্ডলীর মেন কাণ্ডারি গুরু একাই হবে। আপনাকে আর অন্য কিছু ভাবতে হবে না। এখানে বসে গুরু পঞ্চম দৃষ্টিতে লগ্নকে, সপ্তম দৃষ্টিতে পরাক্রম ঘরকে, আর নবম দৃষ্টিতে পঞ্চম ঘর বা জ্ঞানের ঘরকে দেখবে। ফলে আপনার ব্যক্তিত্বকে অদ্ভুত আকর্ষণীয় বানাবে, আপনাকে পরাক্রমী বানাবে। আর জ্ঞানের ব্যাপারে যে কোনো ক্ষেত্রেই হোক, অর্থাৎ যে কোনো ফিল্ডই হোক, আপনি শুধু একবার শুনবেন এবং তা করায়ত্ত করে নেবেন। কারণ গুরু যেখানে দৃষ্টি দেয়, সেই ভাবকে বৃদ্ধি করে দেয়। তাই এখানে বসলে গুরুর সম্পূর্ণ লাভ আপনি প্রাপ্ত করবেন। আর যদি এখানে বসে গুরু বক্রী হয়ে যায়, তাহলে প্রভাব সামান্য কম পাবেন। মিথুন লগ্নের দশম ঘরে বসে গুরু কিরকম ফল দেবে? এখানে বসে গুরু হংসযোগ বানাবে। এখানে কেন্দ্রাধিপতি দোষ লাগু হবে না। হংসযোগ বানিয়ে আপনাকে জবরদস্ত রেজাল্ট দেবে। এখানে নিজের ঘরেই বসেছে। ব্যবসার অধিপতি এসে কর্মঘরে বসেছে, ফলে ব্যবসা করতে পারেন, বা শিক্ষক প্রফেসর হলে সফলতা প্রাপ্ত করবেন। পরামর্শের কাজ করতে পারেন, পরামর্শ সম্বন্ধিত কাজ করতে পারেন, তাতে লাভবান হবেন। সরকারের সাথে যুক্ত হতে পারেন, সামুদ্রিক যাত্রা করতে পারেন, জল সম্বন্ধিত কাজ করতে পারেন, তাতে আপনি লাভবান হবেন। আপনি মিথুন লগ্নের আর সর্বাধিক কারক গ্রহ আপনার শুক্র। আর কুণ্ডলিতে শুক্র যদি বলী অবস্থায় হয়, তাহলে বিদেশ যাত্রা করতে পারেন, বিদেশের সাথে যুক্ত হয়ে কোনো কাজ করতে পারেন, তাতে আপনি লাভবান হবেন। এখানে বসে গুরু পঞ্চম দৃষ্টি দ্বিতীয় ঘর বা ধন ভাবে দেবে, সপ্তম দৃষ্টি চতুর্থ ঘর বা সুখের ঘরে দেবে, আর নবম দৃষ্টি ষষ্ঠ ঘর বা রোগ ঋণ শত্রুর ঘরে দেবে। এখানে যদি গুরু অংশ বলে বলি হয়, অস্ত বা মৃত না হয়, তাহলে জীবনকালে ধনের কমতি কখনো হবে না। পর্যাপ্ত ধন সঞ্চয়ও করতে পারবেন।
আর এখানে বসে জমি বাড়ি গাড়ির ঘরে দৃষ্টি দেবে, ফলে সবকিছু বড় বড় হবে, অর্থাৎ গাড়ি বাড়ি এগুলো সব বৃহৎ আকারে প্রাপ্ত হবে। আজকে নেই মানে এটা ভাবার কারণ নেই যে হবে না, কারণ হবে নিশ্চিত। আর রোগ ঋণ শত্রু থেকে ভয় পাওয়ার কিছু নেই। ঋণ যদি বেড়ে যায়, শত্রু যদি সংখ্যায় বেশি হয়, এসবের হাত থেকে গুরু আপনাকে রক্ষা করবে। এখানে বসে গুরু বক্রী হয়ে গেলে প্রভাব কিছুটা কমজোর হয়ে যাবে, শ্রেষ্ঠ রেজাল্ট নিতে পারবেন না। মিথুন লগ্নের একাদশ ঘরে বসে গুরু কিরকম ফল দেবে? এখানে এসে গুরু বসলে অতি বিশিষ্ট কারক হওয়ার মতো ফল প্রদান করবে, কারণ গুরু সর্বাধিক শুভ গ্রহ। এখানে অতি বিশিষ্ট কারক হবে না, কিন্তু আগে যেটা বললাম, দ্বিতীয় তৃতীয় পঞ্চম নবম ও একাদশে শুভ গ্রহ আরও বলী হয়ে যায়। আর এখানে বসে গুরু অতি বলী হবে ও ধন সম্বন্ধিত রেজাল্ট খুব ভালো করবে, কিন্তু এখানে গুরু ভাবনাশ করবে। যদি এখানে গুরুর সাথে অন্য কোনো গ্রহ বসে যায় তাহলে ভাবনাশ হবে না, অন্যথায় ধনের ক্ষেত্রে আপনাকে আপ ডাউন স্থিতি দেখতে হবে। কিন্তু মঙ্গল যদি কুণ্ডলিতে বলী হয় তাহলে এই আপ ডাউন পরিস্থিতি কার্যকর হবে না, সেক্ষেত্রে ধন আগমন করাতে থাকবে, কারণ গুরু কখনো কোনো জিনিস দেওয়াতে প্রতিবন্ধকতা করে না। দেবগুরুর ব্যাপারে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে অন্য গ্রহের মতো কোনো জিনিস পাওয়াতে গুরু কখনো প্রতিবন্ধকতা করে না, কারণ নিজের শত্রু শুক্রর সাথেও গুরু শত্রুতা করে না, তাহলে সেখানে অন্য কারোর সাথে শত্রুতা করার কথা বলা অপ্রাসঙ্গিক। তো এখানে বসে গুরু আপনাকে রেজাল্ট দেবে, কিন্তু একলা থাকলে ভাবনাশের স্থিতি উৎপন্ন হবে, সেক্ষেত্রে ধন আগমনের সমস্যা, অর্থ হাতে আসতে গিয়েও না আসা। এখানে বসে গুরু পঞ্চম দৃষ্টিতে তৃতীয় ঘর বা পরাক্রমের ঘরকে দেখবে, পরাক্রম ঘরে মিত্র দৃষ্টি দেবে, ফলে পরাক্রমে কোনো কমতি হবে না। এখানে বসে সপ্তম দৃষ্টিতে পঞ্চম ঘরকে দেখবে, ফলে সন্তান সুখ অবশ্যই প্রাপ্ত করাবে। যদি কোনো কারণবশত কোনো সমস্যা হয়ও তা থেকে গুরুই রক্ষা করবে। সন্তান সুখ অবশ্যই প্রাপ্ত হয়, কারণ আপনার কুণ্ডলিতে এখানে কন্যা সন্তানের যোগ বেশি থাকে, কিন্তু গুরুর সম্বন্ধ যদি এখানের সাথে হয় তাহলে নিশ্চিত পুত্র সন্তানের সুখ আপনাকে প্রাপ্ত করাবে। এখানে বসে নবম দৃষ্টি দেবে সপ্তম ঘর বা দাম্পত্যর ঘরে। এখানে বসে গুরু যদি কমজোর না হয়, যদি অস্ত বা মৃত না হয় বা বক্রী না হয়, তাহলে সেই অবস্থায় দাম্পত্য জীবনে যদি কোনো সমস্যা এসেও যায় তাহলে গুরু রক্ষা করবে, দাম্পত্য জীবনে কোনো কমতি হবে না। একাদশ ঘর এখানে মেষ রাশির, যা বিষম রাশি, তাই 0 থেকে 6 অংশ অবধি বালক অবস্থায় হবে। অংশ বলটা একবার দেখে নিতে হবে। মিথুন লগ্নের দ্বাদশ ঘরে বসে গুরু কিরকম ফল দেবে? এখানে এসে গুরু বসলে কমজোর হবে, এখানে বসলে কেন্দ্রাধিপতি দোষ হবে, সেই অবস্থায় রেজাল্ট কিছুটা কমজোর আসবে। এখানে এসে বসেছে, ফলে জাতক জ্ঞানী তো হবে, বুদ্ধিমান তো হবে, কিন্তু বুদ্ধি ও জ্ঞানের সঠিক প্রয়োগ করতে পারবে না, ভুল জায়গায় নিজের জ্ঞান ও বুদ্ধির প্রদর্শন করবে। দ্বাদশ ঘরের অধিপতি এখানে শুক্র, তাই শুক্রের সাথে যদি তৎকালিক মিত্রতা এসে যায় তাহলে খারাপ প্রভাব কিছুটা কমতি আসবে। আর তার ফলে পঞ্চম দৃষ্টি চতুর্থ ঘরে দিয়ে জমি বাড়ি গাড়ির সুখ প্রদান করবে। সপ্তম দৃষ্টি ষষ্ঠ ঘরে দিয়ে রোগ ঋণ শত্রু থেকে রক্ষা করবে। আর নবম দৃষ্টি অষ্টম ঘরে দিয়ে আয়ুকে সুরক্ষিত করবে, কিন্তু পুরোপুরি 100 ভাগ নয়, কারণ গুরু এখানে কমজোর পড়ছে। এখানে বসে গুরু যদি বক্রী হয় তাহলে ভালো রেজাল্ট পাবেন। আপনার কুণ্ডলিতে গুরু যদি এখানে বসে বক্রী হয়ে যায় তাহলে অনেকাংশে এই গুরুর লাভ আপনি শ্রেষ্ঠ পাবেন। ব্যয় হলেও আপনি আপনার ব্যয় ধর্মের কাজে করুন, লাভবান হবেন। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল মিথুন লগ্নের 12টা ঘরে বসে দেবগুরু বৃহস্পতির প্রভাব নিয়ে আলোচনা। আজ এই অবধি, পরের ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।